This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চট্টগ্রাম বন্দরে জাহাজ বোঝাই পাক বিস্ফোরক, সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিতে তৎপর আইএসআই। শনিবার এক্স হ্যান্ডেলে সেই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছে আওয়ামী লীগ। ভারতে সন্ত্রাস ছড়ানোর ছক কষছে কি বাংলাদেশ, উঠছে প্রশ্ন। জানানো হয়েছে গত 21শে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় সিসমিক ইমালসান নামে এই বিস্ফোরক। এই বিস্ফোরকগুলো যে কোনো নির্মাণ ধ্বংস করতে সক্ষম। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে আসা এই বিস্ফোরক দ্রব্যের একটি অংশ সিলেট এবং অন্যটি কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সূত্রের খবর, এই বিস্ফোরক কোনো আইন শৃঙ্খলা বা নিরাপত্তা সংস্থার জন্য বরাদ্দ ছিল না। তাহলে কি উদ্দেশ্যে, কার নির্দেশে সেই বিস্ফোরক পণ্য আমদানি করা হচ্ছে পাকিস্তান থেকে, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাহলে ভারতের সঙ্গে এই যে দূরত্ব বাড়াচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে তাদেরকে নতুন করে যে সখ্যতা তৈরি হয়েছে, নতুন কোনো ফন্দি আসছে কি ওপার বাংলা? সবটা নিয়ে কথা বলবো নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, যে প্রশ্নগুলো আমি তুললাম, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমানে যে সম্পর্ক কার্যত আদায় কাজ করাই আমরা বলতে পারি, কিন্তু পাকিস্তানের সঙ্গে সখ্যতা তাদের আরো বেশি হচ্ছে। কোথাও গিয়ে নতুন করে ফন্দি আসছে কি ইউনূসের অন্তর্বর্তী সরকার? সুজিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আর কি, অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের লক্ষ্য যত দিন যাচ্ছে ক্রমশ পরিষ্কার হচ্ছে। সেটা যে একটা তো মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার উপর দাঁড়িয়ে রয়েছে, একটা হচ্ছে মুজিববাদ বলে যে বিষয়টিকে বাংলাদেশের যে জাতীয়তাবাদ, তার সাথে যে মুজিববাদের যে একটা সংশ্লেষ ঘটেছিল 1971-এর মুক্তিযুদ্ধে বিজয়লাভ করার পর, তার একটা অবসান। এই অবসান যেমন তার একটা ন্যারেটিভ তৈরি সবসময় চলছে, সেই ন্যারেটিভটা তৈরি করার ক্ষেত্রে তারা যতটা বেশি সাকসেসফুল হয়েছে, তারা অন্য দিকটায় কিন্তু অনেক বেশি তারা সাকসেস দেখাচ্ছে। কোন সেই দিকটা? সেটা হচ্ছে পাকিস্তান। এমনিতেও পাকিস্তান বিভিন্ন ফ্রন্টে তার যে কূটনীতি ব্যর্থ হয়েছে, সে ভারতের কোথায় কূটনীতি ব্যর্থ হচ্ছে তার যে সে সবসময় চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে, এবং আন্তর্জাতিক স্তরে বিগত 7 থেকে 10 বছরের মধ্যে ক্রমান্বয়িকভাবে কাশ্মীর প্রশ্নে গোটা বিশ্বে যেভাবে আর কি লেজে গোবরে হয়েছে পাকিস্তান, সে সুযোগ খুঁজছিল। সে বিভিন্নভাবে যে প্রক্সি ওয়ারটা চালিয়েছে কাশ্মীরে, জম্মুতে, বিভিন্ন পীর পাঞ্জাল এই রুট ধরে অসংখ্য হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। এর ব্যতিরেকে পাকিস্তান ভারতবর্ষের যে আভ্যন্তরীণ যে রাজনীতি হোক বা অর্থনৈতিক জগৎ হোক বা সামাজিক জীবনে কোনো জায়গাতে কিন্তু তারা বিপর্যয় সেভাবে ঘটাতে পারেনি। চূড়ান্ত ব্যর্থ হয়েছে, চূড়ান্ত সফল হবার লক্ষ্যে কাজে নেমে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। তখন ওরা মৌকা খুঁজছিল, এবং মৌকা খুঁজছিল যে একে ধারে যাতে চীনের সাথে বার্গেন করা যায়, আমেরিকার থেকে যেটা তারা সন্ত্রাসবাদ দমনের নামে যে টাকা পয়সা বিভিন্ন ডলারগুলো অনুদান নিত, সমস্ত কিছু যদি একসাথে তাদেরকে লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে একটা ফ্রন্ট ওপেন করতে হবে, যে ফ্রন্টটা হচ্ছে ভারতের পূর্ব প্রান্ত এবং উত্তর পূর্ব প্রান্তে। এবং সেই লক্ষ্যে যেহেতু পাকিস্তান সেটা এত দূর অবধি এসে সেই লক্ষ্যে সফল হতে পারেনি, এবং আওয়ামী লীগের সময় 15টা বছর আওয়ামী লীগের সময় তারা 1 ইঞ্চি কোনো রকম সুবিধা পায়নি। এবং আওয়ামী লীগের যতই ব্যর্থতা থাকুক, আওয়ামী লীগের যে প্রশ্নেই তাদের সমালোচনা করা হোক না কেন, দুটো প্রশ্নে আওয়ামী লীগকে কখনোই কেউ সেভাবে কখনো প্রশ্ন করতে পারবে না। এক হচ্ছে ভারতবর্ষের সঙ্গে তার যে সম্পর্ক, এবং সে সম্পর্কের ব্যাপারে সে কিন্তু চিরকাল সে আস্থা অর্জন করেছে এই প্রশ্ন, এবং অবশ্যই অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে। এবং এই দুটো প্রশ্নকে অস্বীকার করার জন্যেই একটা কোটা বিরোধী সংস্কার, যেটা ডক্টর ইউনূসের ভাষায় ছিল মেটাকুলাস প্ল্যান, অর্থাৎ যে কোনো মেটাকুলাস প্ল্যানে আমরা জানি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে। প্ল্যান এর আবার কতগুলো স্টেপ থাকে। এই স্টেপে আমরা যদি দেখি, জুলাই মাসে যে তথাকথিত অভ্যুত্থান তারা ঘটিয়েছে,
সেই অভ্যুত্থানের মাধ্যমে একটা জিনিস হচ্ছে দ্রুততার সাথে তারা করতে চেয়েছে তীব্র ভারত বিদ্বেষ এবং তার সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করা। প্রাথমিক অবস্থায় পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে তারা প্রথম শুরুটা করেছিল, ন্যারেটিভ মেকিংটা এইভাবে শুরু করেছিল। যদি একটু পেছনের দিকে ফেরা যায় জুলেখা, তাহলে বুঝতে পারবে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। এবার হচ্ছে প্রেস ক্লাবে তারা মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদে আজম তার উপর তারা সেমিনার করেছে, অর্থাৎ প্রথমে ন্যারেটিভটাকে তৈরি করার চেষ্টা করেছে যে আগামী দিনে তারা পাকিস্তানের সাথে সখ্যতা তৈরি করবে। এরপর আমরা দেখলাম যে সরাসরি করাচি থেকে বঙ্গোপসাগর হয়ে একেবারে চট্টগ্রামে জাহাজ ভিড়তে শুরু করলো। সেই জাহাজ কিন্তু 1971 মুক্তিযুদ্ধের পর এবং 72 স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার পর এরকম ঘটনা ঘটেনি। এবং দ্বিতীয় কনসাইনমেন্ট যখন এলো, এই দ্বিতীয় কনসাইনমেন্টের মধ্যে এরকম বিস্ফোরক পাওয়া গেল, এবং এই বিস্ফোরক কার, কিসের জন্যে, কি কাজে ব্যবহার হবে তার কিন্তু কোনো হদিশ নেই। লক্ষ্য করে দেখো যে যখন জুলাইয়ের তথাকথিত অভ্যুত্থানটা হচ্ছিল, সেই সময় বাংলাদেশের জাতীয় টেলিভিশন যেটা বিটিভি, সেখানে আগুন লাগানো হয়েছিল, মেট্রো সেখানে আগুন লাগানো হয়েছিল। আগুনগুলোর ক্ষেত্রে এমন কতগুলো কিছু কিছু জিনিস ব্যবহার করা হয়েছিল যে বিষয়গুলো কিন্তু অত্যন্ত হচ্ছে ভারী রাসায়নিক। তখনই অনেকের চোখ কপালে উঠেছিল যে এগুলো এলো কী করে। আসলে যেটা রয়েছে শিবির, ছাত্র শিবির বা হচ্ছে অন্যান্য যে সমস্ত ইসলামিক কিছু কিছু যেসব জঙ্গি দল রয়েছে এবং মৌলবাদী যারা রয়েছে, তারা নিজের নাক কেটে যাত্রাভঙ্গ করবে। বাংলাদেশের ক্ষয়ক্ষতি হোক না, বাংলাদেশের জনগণের ক্ষয়ক্ষতি হোক না, তাদের কি এসে যায়? তারা তাদের এজেন্ডা ভিত্তিক, এবং সেই এজেন্ডাকে তারা সাকসেসফুল করার জন্যে তাদের দরকার পড়লে নিজেদের নাক কাটবে। বিশ্বের বাজারে তাদের যদি দেশটার ক্ষতি হয় তাতেও কিছু যায় আসবে না। তারা একটা নিজেদের মধ্যে একটা ব্যবস্থা তৈরি করবে, এবং সেই ধরনের ব্যবস্থা যেটাকে খেলাফত তারা প্রতিষ্ঠা করতে চায়, ওপেনলি বলছে। এবং এই ক্ষেত্রে তারা পাকিস্তানকে সহযোগী শক্তি নিয়ে তাদের লক্ষ্য, একমাত্র লক্ষ্য, আবারও বলবো, সেটা হচ্ছে 7 সিস্টার্স, যেটা রয়েছে ভারতবর্ষের যে 7টি উত্তর পূর্বের রাজ্য এবং পশ্চিমবঙ্গ, বিশেষভাবে মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে অশান্তি পাকানো। আজকেই পাকিস্তানের সেনাবাহিনীর তারা ইতিমধ্যে তারা এসে পৌঁছবে সেখানে, যে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা ট্রেনিং দেবে, এবং যে 10টা ডিভিশন আছে বাংলাদেশ সেনাবাহিনী, 10টা ডিভিশনকেই তারা ট্রেনিং দেবে। আমরা পাকিস্তানে কি দেখি, যারা নন স্টেট অ্যাক্টার্স যারা রয়েছে, জঙ্গিদের প্রেরণ করা হয়। কি দিয়ে প্রেরণ করা হয়? অত্যাধুনিক অস্ত্র এবং সঙ্গে থাকে RDX। অর্থাৎ মুম্বাই হামলা দেখো বা হচ্ছে যে কোনো জায়গায়, এরকমই কি তাহলে তাদের পরিকল্পনা বা ছকটা রয়েছে যে পাকিস্তান এইভাবে ট্রেন করবে, তারা ওখান থেকে বসে, ঠিক যেরকমভাবে ইসলামাবাদ থেকে বসে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক তেমনিভাবে হচ্ছে ঢাকা থেকে কি তারা নিয়ন্ত্রণ করবে, এবং যেখানে যেরকম পরিস্থিতি বুঝবে, যা ইচ্ছা গাজুয়ারি নানাভাবে তারা সেই পদ্ধতি সবটাই প্রয়োগ করছে। শুধু সংখ্যালঘুর প্রশ্ন আমি এক্ষেত্রে টেনে আনবো না, সেটা তো আছেই, গোটা বিশ্বে এটা রয়েছে। এরকম পরিস্থিতিতে সেখানে গণতন্ত্র প্রিয় বা অন্য রাজনৈতিক দল, বিশেষভাবে আওয়ামী লীগের কথা বলবো, আমরা দেখছিলাম হেডলাইন দেখানো হচ্ছে, যে হেডলাইন্সে আমরা দেখাচ্ছি যে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগের একজন কর্মীকে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। অহরহ প্রতিদিন এই ঘটনা ঘটছে। অর্থাৎ কোনো ব্যাপারে, তাদের কোনো ব্যাপারে কিছু বলা যাবে না। এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে এখন হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলো, পাকিস্তানের যেরকম রাজনৈতিক দলগুলোর অবস্থা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঠিক যে অবস্থা করেছে, ঠিক সেম অবস্থা শেখ হাসিনার সাথে হয়েছে, এবং আগামী দিনে যে বিএনপির সাথে হবে না, কে বা বলতে পারে? বিএনপি সঠিক কথা বলুক, বিএনপি যদি জোরের সাথে সে রাজপথের আন্দোলনে ফিরে আসুক, যেটা আওয়ামী লীগের সময় তারা ছিল, তারা যদি ফিরে আসে, তখন সেদিন বিএনপি বুঝতে পারবে যে নির্বাচন তারা তো বলেছে, কিন্তু আদৌ তারা নির্বাচন করতে ইচ্ছুক। তার কারণ তারা অনেক বেশি ইচ্ছুক এই মুহূর্তে যে বিস্ফোরকগুলোকে পাকিস্তান থেকে কখনো আসবে কনসাইনমেন্টে, আর্মি ট্রেন করবে, এবং হচ্ছে জঙ্গি মৌলবাদ একদম গ্রাসরুট লেভেল থেকে তারা এই জিনিসটা করবে। অর্থাৎ কোথাও একটা জায়গায় বাংলাদেশের যে পরিস্থিতি, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো সহজবোধ্য ব্যাপার যে একটা প্রতিবেশী দেশ, সে যত ছোটই দেশ হোক,
তাহলে তার মধ্যে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি হয়, সেখানে আগুন জ্বলে, সেই আগুনের উত্তাপ্ত এসে পৌঁছবে, একেবারে। এবং সেই লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে, এটুকুনি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায়। জুলেখা, একেবারে অনেক ধন্যবাদ সুজিত দা। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং গোটা বিষয়টা তিনি আরো সুন্দরভাবে আপনাদের সামনে স্পষ্ট করলেন। এবং যে বিষয়টা আপনাদেরকে জানাবো, 21শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এমভি ইউয়ান ঝিয়াং ফাঝাং নামে এই জাহাজটা, এবং পাকিস্তানের করাচি থেকে সেটি এসে পৌঁছেছিল বাংলাদেশের চট্টগ্রামে, এবং সেই জাহাজে বিস্ফোরক ছিল, যে বিস্ফোরক ইতিমধ্যে সিলেট এবং কেরানীগঞ্জে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে সেই বিস্ফোরকগুলো নাকি যে কোনো নির্মাণ ধ্বংস করতে সক্ষম। প্রশ্ন হচ্ছে, এই বিস্ফোরকগুলো কারা পাঠিয়েছিল, কি উদ্দেশ্য ছিল তাদের, কার নির্দেশে সেগুলো বাংলাদেশে পাঠানো হয়েছিল? একাধিক প্রশ্ন, যদিও সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামে এসেছে বিস্ফোরক ভর্তি কন্টেনার, এবং সেটা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক কি নতুন করে চাপানোতর তৈরি হবে, নাকি উত্তাপ বাড়বে, নাকি আরো কাছাকাছি চলে আসবে বাংলাদেশ এবং পাকিস্তান? গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী? শোনাবো প্রতিক্রিয়া। যে আইএসআই কাশ্মীর দিয়ে আজ ভারতবর্ষে জঙ্গি ঢোকাতে পারছে না, এবং ওরা একটা প্যারালাল রুট বাংলাদেশের মধ্য দিয়ে চালু করার চেষ্টা করছে, অনেকদিন ধরেই করছে। এখন ওরা মোটামুটি সফল। শেখ হাসিনাকে সেখান থেকে উৎখাত করে দেওয়ার পরে বাংলাদেশে আইএসআই মোটামুটি সাকসেসফুল, এবং ওরা সেখান থেকে কি করে ভারতবর্ষে সন্ত্রাসবাদকে ছড়ানো যায়, কি করে অস্ত্র পাঠানো যায়, সেই চেষ্টাই তারা করে যাচ্ছে। এবং বোঝা যাচ্ছে পাকিস্তানের জাহাজ আসছে, এবং সেই জাহাজে কোনো ধরনের স্ক্যানিং হবে না, এরকম একটা সরকারি অর্ডার বেরিয়ে গেছে, তল্লাশি করা যাবে না, অবাক করা অর্ডার এরকম ধরনের। তো যাই হোক, বোঝাই যাচ্ছে যে সেখানে যারা পাকিস্তানের থেকে ইম্পোর্ট করছেন তারা মানে ছদ্মবেশে কি কি নিয়ে আসছেন সেটা হয়তো আমরা অনুধাবন করতে পারি। আওয়ামী লীগ একটা টুইট করেছে, সেখানে বলছে যে ওখানে অনেক অস্ত্র আছে, ভারত সরকারের ইন্টেলিজেন্স সেটা খোঁজ নেওয়া দরকার। যদি অস্ত্র এইভাবে আসে, তো কূটনীতিক লেভেলে বা অন্য কোনো লেভেলে সেটা কি করে বন্ধ করা যায় সেটা দেখা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, তার ঠিক কি রিয়াকশন ছিল সেটা আপনাদের শোনালাম। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন, শুনুন প্রতিক্রিয়া। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ওখানকার বাংলাদেশের এক্সাইজ এন্ড কাস্টম, তারপর হলো বাংলাদেশের নেভি, ওরা দুটো কন্টেনার ফুল অফ এক্সপ্লোসিভ, যেটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্টিকুলার টাইপ সিসমিক এমালসন এক্সপ্লোসিভ বলি আমরা ওটা, যেটা কম্বোডিয়াতে তৈরি হয়েছিল, ওটা ইন্টারসেপ্ট করলো, রাইট? আর ওর কোনো কাগজ ছিল না। মানে এই যেটা এক্সপ্লোসিভ আছে এটা খুব হাই ডেন্সিটি এক্সপ্লোসিভ, আর এইটা যেটা আছে ওয়াটার রেজিস্ট্যান্ট এক্সপ্লোসিভ, রাইট? এইসবগুলো জিনিস বিল্ডিং বা কোন এক্সপ্লোশন করার, বড় এক্সপ্লোশন করার জন্য এটা দরকার হয়। তো এই করার পর 21 তারিখের পর ওই নদীতেই আরো 7 জন নাবিক, যেরকম আমাদের কুবের, যেটা মুম্বাই বম ব্লাস্টে এমবি কুমের মার্চেন্ট শিপ যেটা ছিল আমাদের কুবের, যেটা কাসাব করেছিল, ওরকমই একটা শিপে ছোট নৌকো যেখানে কিছু নিয়ে যাচ্ছিল, ওর 7 জন নাবিক মারা গেলেন, এরকমই খবর কনফার্ম আমরা পেলাম। না, এই দুটো লিঙ্ক যদি আপনি লিঙ্ক করেন, চট্টগ্রাম যদি আপনি লিঙ্ক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা ইলিগাল এন্ট্রি অফ দ্য এক্সপ্লোসিভ, যেটা হলো বাংলাদেশের মাঝখানে। না, কোয়েশ্চেন ইজ যে আপনি ঠিকই বলছেন কি এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। যদি লিগাল থাকলে তো টেন্ডার হতো, গভর্নমেন্ট এসব জিনিসগুলো প্রকিওর করে, ও টেন্ডার করে, কিন্তু এটা উইথাউট টেন্ডার, এটা শিপ যেটা পাকিস্তান থেকে আসছিল, ওই শিপের কন্টেনারের মধ্যে দুটো কন্টেনার অ্যাবসলিউটলি ওর নম্বর সব ফাঁস হয়ে গেছে, রাইট? বিকজ ওখানকার যে গভর্নমেন্ট অফিসিয়াল ওরা জানে যে প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট আজকে আছে, কালকে চলে যাবে, ওর তারপর ওদেরকে যদি জিজ্ঞেস করে তাহলে ওদের সন্ত্রাসবাদী, কঠোর সন্ত্রাসবাদী যেটা নিয়ম রুল আছে ওর মধ্যে ওদেরকে কোশ্চেন করা হবে, তখন ওদের কাছে কোনো কোশ্চেন থাকবে না, তুমি কার পারমিশনে এটা তুমি যেতে দিলে আর এসব। তারপরে এই এক্সপ্লোসিভটা গেছে। না, ইন্ডিয়া কানেকশন আপনি যদি দেখেন, দ্যাট ভারত বাংলাদেশ বাইলেটারাল রিলেশন অনেকগুলো ফেজে চলেছে, পরপর মানে
প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিনে আপনি বলতে পারেন একটা রিলেশনশিপ, বাইলেটারাল রিলেশনশিপ আমাদের চেঞ্জ হচ্ছে ওদের সঙ্গে। আর ওর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, পরিলক্ষ্য হচ্ছে যে ডক্টর ইউনিস যিনি আছেন বাংলা আমাদের সঙ্গে ভালো রিলেশন রাখতে চান না। উনি চান যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি করা যেতে ওনার একটু পলিটিক্যাল লাভ হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব তার ঠিক কি পর্যবেক্ষণ আপনাদের শোনালাম। ওপার বাংলা অশান্ত, বারবার একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে। গোটা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছেন কর্নেল সৌমিত্র রায়, শোনাবো। বাংলাদেশের মধ্যে যত টেররিস্ট অর্গানাইজেশন ছিল, যেমন আনসারুল্লাহ বাংলা, আইসিস, জামাত, আল কায়দা, এরা কিন্তু সব এক হয়ে গেছে। এই নামগুলো হচ্ছে ডিফারেন্স, কিন্তু এই জঙ্গি সংগঠনগুলো এক হয়ে পাকিস্তানের আইএসআই এর ছাতার নিচে তারা বাংলাদেশকে একটা প্ল্যাটফর্ম বানাতে চাইছে, যেখান থেকে ভারতবর্ষের ওপর সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটিস তারা পরিচালনা করবে। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কতগুলো ডটস আছে, সেই ডটগুলোকে লিঙ্ক করতে হবে। সেই ডটগুলো কি? আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান আর বাংলাদেশের প্রেজেন্ট সরকার, এই দুটো সরকারই ভারতকে কমন এনিমি, মানে কমন শত্রু হিসেবে নিল আর নিচ্ছে। আর তাদের কাজ হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা অশান্তি আর সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি চালানো। এবারে আমি আসি যে এদের এই যে যদি আমরা 2018 সালে ফিরে যাই, বাংলাদেশে 2018 সালে ইলেকশনের আগে একসঙ্গে 23টা ডিস্ট্রিক্টের মধ্যে একই সময় এই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এক্সপ্লোড করেছিল এই টেররিস্ট অর্গানাইজেশনের আনসারুল্লাহ বাংলা, জামাত, আইসিস এদের। আর এদের মধ্যে বহু টেররিস্টকে বাংলাদেশের তদানীন্তন সরকার, শেখ হাসিনার সরকার ফাঁসিতে চড়িয়েছিল। আর বহু টেররিস্ট আছে তারা চট্টগ্রামের জেলের মধ্যে বন্দী ছিল। এই 15ই অগস্ট, 5th অগস্টের পর ওই সমস্ত টেররিস্ট যে এলিমেন্ট, যারা এই এক্সপ্লোসিভ বানাতে এক্সপার্ট, যারা এই ধরনের কাঁচা মাল দিয়ে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ বানায়, তারা ওখান থেকে ছাড়া পেয়ে গিয়েছিল। তারা এখন বাংলাদেশের মধ্যে ঘোরাঘুরি করছে। আর আমাদের ইনফরমেশন হচ্ছে যে তাদের মধ্যে বেশ কিছু ছোট ছোট গ্রুপে ডিভাইড হয়ে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরার মধ্যে ঢোকার চেষ্টা করছে। তাদের হেল্প করার জন্য আইএসআই এরা চেষ্টা করছে এই ধরনের এক্সপ্লোসিভ কাঁচামাল পাঠিয়ে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ বানিয়ে ভারতবর্ষের মধ্যে একটা বিশাল সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি শুরু করতে।